সকল চিকিৎসক বন্ধুদের আমি দুঃখিত যে আমার নতুন রোগী ছিল বেশ কয়েকজন সন্ধ্যার পরে, মানে বিকেলবেলা, তো সে কারণে আমার একটু সময়ের সঙ্গে পেরে ওঠেনি। যদি বিদ্যুৎ ছিল বিধায় সব কাজ শেষ করা গেছে। আমি অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। আর আমরা চতুর্থ পর্ব পর্যন্ত 13 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা 14 নম্বর অ্যাফোরিজম থেকে শুরু করব। তো 14 নম্বর অ্যাফোরিজমে আমরা অ্যাফোরিজম যদি পড়ি তাহলে আমরা there is in the interior of man nothing morbid that is curable and no invisible morbid alternation that is curable which does not make itself known to the accurately observing physicians by means of morbid signs and symptoms. এখানে there is interior of man, একটা মানুষের অভ্যন্তরের কথা বলা হচ্ছে। nothing morbid, এখানে কোনো কিছুই মানে অসুস্থতা জ্ঞাপক, মরবিড মানে রোগাক্রান্ত বা অসুস্থতা। এরপরে বলছে কিউরেবল, নিরাময় যোগ্য বা আরোগ্য যোগ্য। ইনভিজিবল, যা দেখা যায় না, যা অদৃশ্য। এখানে আরেকটা শব্দ ইউজ করছে অল্টারনেশন, পরিবর্তন বা বিকৃতি ঘটে। আর একুরেটলি, নিখুঁত ভাবে বা সঠিক ভাবে, আমরা যেভাবে বলি না কেন। আরেকটা শব্দ আছে অবজার্ভিং। এই যে বিষয়গুলো বা পর্যবেক্ষণকারী, এখন অর্থাৎ আমরা যদি এর বাংলাটা দেখি, মানুষের অভ্যন্তরে যেটাকে বলা হচ্ছে there is in the interior of man, মানুষের অভ্যন্তরে। এরপরে বলছে এমন কোন রোগ বা অদৃশ্য বিকৃতি, মানে নাথিং morbid that is curable and invisible morbid, মানে যা আমরা দেখি না এমন বলছে। অর্থাৎ মানুষের ভিতরে এমন কোন রোগ বা অদৃশ্য এমন কোন বিকৃতি নাই যা একজন পর্যবেক্ষক, এখানে বলা হচ্ছে সতর্ক এবং নিখুঁত, এখানে বলা হচ্ছে does not make itself known to the accurately observing, মানে একেবারে প্রকৃত যিনি পর্যবেক্ষককারী, অবজার্ভিং ফিজিশিয়ান, একজন প্রকৃত পর্যবেক্ষণকারী চিকিৎসক, বাই মিনস অফ দ্য মরবাড সাইন্স অ্যান্ড সিমটমস, অর্থাৎ একজন চিকিৎসক, নিখুঁত চিকিৎসক যদি হয় বা সতর্ক পর্যবেক্ষক যদি হয়, তো তার চিকিৎসার কাছে সেই সব বাহ্যিক লক্ষণ বা উপসর্গ দ্বারা নিজেকে প্রকাশ করে না। অর্থাৎ এমন কিছু নাই, একটা মানুষের বা একজন রোগীর অভ্যন্তরে এমন কিছু নাই, এমন কোন বিকৃতি বা এমন কিছুই নাই যা একজন চিকিৎসকের চোখে ধরা পড়ে না। কিন্তু হতে হবে কেমন চিকিৎসক? একুরেটলি অবজার্ভিং ফিজিশিয়ান, মানে একেবারে নিখুঁত পর্যবেক্ষণকারী। তাহলে এখানে এই যে অ্যাফোরিজমে একজন চিকিৎসককে বলা হচ্ছে একুরেটলি অবজার্ভিং ফিজিশিয়ান, অর্থাৎ একেবারে নিখুঁত পর্যবেক্ষণকারী। আমরা অনেকেই বলি স্যার
এই কেসটাতে এই লক্ষণ নিলাম, ভালো রেজাল্ট হচ্ছে না, আমারও হয় না, নিজেরও হয় না, আমার এমনকি বিশ্ববরেণ্য চিকিৎসকদেরও হয় না। এর কারণ হচ্ছে এই সূত্রে যে আমরা দেখি, অর্থাৎ একুরেটলি অবজার্ভ করতে আমরা পারি না। হ্যানিম্যান বলছেন যে এমন কোন আভ্যন্তরীণ সমস্যা যা একজন চিকিৎসকের চোখে ধরা পড়ে না। কোন চিকিৎসক? যিনি একেবারে সতর্ক থাকেন এবং নিখুঁত, এখানে বলা হচ্ছে একুরেটলি, নিখুঁত ভাবে যিনি পর্যবেক্ষণ করতে পারেন, তার চোখে ধরা পড়ে না এমন কোন সাইন সিমটম একজন রোগী প্রকাশ করতে পারে না। ধরা পড়বেই কোনো না কোনো ভাবে। আমরাও দেখি একটা কেস পরেশ করছে, সেটাই রেজাল্ট ভালো হয়নি, কিন্তু কেসটা আমি করছি সেটা ভালো হচ্ছে। বিজয়বাবু করছে ভালো হয়েছে, আমার করায় ভালো হয় নাই, বা শচীন করলে ভালো হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে দেখার দৃষ্টিভঙ্গি, রোগীকে পর্যবেক্ষণ করা, এইগুলো বারবার বলছে কেন্ট। একজন চিকিৎসকের, কেন্ট বলতে হ্যানিম্যান, একজন চিকিৎসকের গুণাবলীর মধ্যে বলছে একজন চিকিৎসক হতে হবে নিখুঁত পর্যবেক্ষক, অর্থাৎ একেবারে গুড অবজার্ভার যিনি থাকবেন তিনিই ভালো চিকিৎসক। যার যত পর্যবেক্ষণ ক্ষমতা ভালো তিনিই ভালো চিকিৎসক। এই সূত্রেও সেই কথাটি বলা হচ্ছে। আমরা যদি কথাটি অন্যভাবে বলি, অভ্যন্তরীণ যে কোনো রোগ বা বিকৃতি অবশ্যই বাহ্যিক লক্ষণ বা উপসর্গের দ্বারা চিকিৎসকের কাছে প্রকাশ করে বা চিকিৎসকের কাছে ধরা দেয়। অর্থাৎ একজন রোগী লক্ষণ প্রকাশ ছাড়া নিরাময় করার মতো আর কোনো লক্ষণ থাকতে পারে না, মানে রোগ থাকতে পারে না, আর রোগ থাকতে পারে না। ভিতরের যে বিকৃতি সেটা অবশ্যই বাহ্যিক লক্ষণ বা উপসর্গের মাধ্যমেই চিকিৎসকের কাছে ধরা পড়ে। অর্থাৎ লক্ষণ প্রকাশ ছাড়া নিরাময় যোগ্য বা নিরাময়ের জন্য যে রোগী বা রোগ, এটি থাকতে পারে না। তাহলে আমরা এখানে কি বলতে পারি? ফাইনাল কথা বলতে পারি, নিরাময় যোগ্য প্রতিটি রোগেই কোনো না কোনো লক্ষণ বা উপসর্গের মাধ্যমে প্রকাশ করে, যা একজন সতর্ক চিকিৎসকের নজর এড়াতে পারে না। এই অ্যাফোরিজমের মূল কথা হচ্ছে, যা আমি আরোগ্য করতে চাই, এইরকম প্রত্যেকটি রোগের ক্ষেত্রে প্রতিটি রোগী কোনো না কোনো লক্ষণ বা উপসর্গ দ্বারা নিজেকে প্রকাশ করে, এবং সেই প্রকাশিত সাইন সিমটম একজন সুতীক্ষ্ণ পর্যবেক্ষকের কাছে, সতর্ক পর্যবেক্ষকের কাছে অবশ্যই ধরা পড়ে। অর্থাৎ একজন তীক্ষ্ণ পর্যবেক্ষকের নজর কোনোভাবে সেটি এড়াতে পারে না। সে আভ্যন্তরীণ আর বাহ্যিক যে লক্ষণই হোক না কেন, চিকিৎসকের নজরে সেটি ধরা পড়েই। এই সূত্রের কথা হচ্ছে, এই অ্যাফোরিজমের মূল কথা হচ্ছে, যা আমি আরোগ্য করতে চাই, এর প্রত্যেকটি রোগের ক্ষেত্রেই কোনো না কোনো লক্ষণ ছাড়া, লক্ষণ উপসর্গ ছাড়া বা উপসর্গ ছাড়া কিছুই প্রকাশ করতে পারে, আভ্যন্তরীণ বিকৃতি প্রকাশ করতে পারে না। এবং সেই বিকৃতি আভ্যন্তরীণ হোক আর বাহ্যিক হোক, যেটা দেখা যায় সেটি হতে পারে, যেটা অনুভব করা রোগী সেটা রোগীর কথা দ্বারা বোঝা যেতে পারে, সেটি একজন ভালো মানের চিকিৎসক, যিনি ভালো পর্যবেক্ষণ ক্ষমতা আছে, তিনি সতর্কতার সঙ্গে উপলব্ধি করলে সেটি একেবারে পরিষ্কার ভাবেই বুঝতে পারেন, তার নজর কোনোভাবেই এড়াতে পারে না। এই হলো এই অ্যাফোরিজমের মূল কথা। আমরা এই অ্যাফোরিজমকে আর ব্যাখ্যা করতে বলতে পারি, যদি এভাবে বলি, মানুষের অভ্যন্তরে বা শরীরে এমন কোন রোগ নাই বা আরোগ্যযোগ্য রোগ নাই
এবং এমন কোনো অদৃশ্য অসুস্থ পরিবর্তন নাই যা আরোগ্য করা সম্ভব, অথচ যা সঠিক বা তীক্ষ্ণ পর্যবেক্ষণকারী চিকিৎসকের কাছে রোগ লক্ষণ বা চিহ্নের মাধ্যমে নিজেকে প্রকাশ করে না। এক কথায়, আবার বলি, এক কথায় একজন রোগীর যা আমরা আরোগ্য করতে চাই, ওই রোগীর রোগ লক্ষণ হয় আভ্যন্তরীণ রোগ লক্ষণ হোক বা বাহ্যিক রোগ লক্ষণ হোক, সেটি চিকিৎসকের নজর এড়াতে পারে না। কোন চিকিৎসকের? যিনি একজন ভালো পর্যবেক্ষক, যিনি একজন সতর্ক পর্যবেক্ষক, যিনি একজন রোগীকে সতর্কভাবে এবং নিখুঁতভাবে, নিপুণভাবে, এখানে কথাটা খুব জোর দিয়ে বলা হচ্ছে, accurately observing physician, অর্থাৎ একজন প্রকৃত পর্যবেক্ষণকারী এবং সতর্ক চিকিৎসকের নজর কোনোভাবে এড়াতে পারে না, যার মাধ্যমে ওই রোগীর প্রকাশিত লক্ষণ তার চোখে ধরা পড়ে না। অর্থাৎ সতর্ক চিকিৎসক বা সঠিক পর্যবেক্ষণ করলে রোগীর আভ্যন্তরীণ বিকৃতি এবং বাহ্যিক বিকৃতি চিকিৎসকের ধরা পড়েই। যার চোখে ধরা পড়ে তিনিই ভালো পর্যবেক্ষক এবং তিনিই ভালো ওষুধ নির্বাচন করতে পারেন বা তিনিই ভালো রোগী লিপি করতে পারেন। আমরা আশা করি এই সূত্র বুঝতে পারলাম। এবারে যাই 15 নম্বর অ্যাফরিজমে। এখানে বলা হলো দ্য অ্যাফেকশন অফ দ্য morbidly deranged, মানে অ্যাফেকশন বলতে কি? একটা আক্রমণ বা একটা প্রভাব। ডিরেন্স মানে বিশৃঙ্খল বা বিকৃত অবস্থা, অর্থাৎ দ্য অ্যাফেকশন অফ দ্য মরবিডলি ডিরেন্স। আমাদের এই যে মানে আক্রমণ বা একটা প্রভাব, একটা বিশৃঙ্খল বিকৃত অবস্থা, স্পিরিট লাইক ডাইনামিক দ্যাট animates our body in the invisible interior। এখানে কিন্তু আবার বলছে ইনভিজিবল, যা দেখা যায় না। কোথায়? ইন্টেরিয়র, অভ্যন্তরীণ। আমরা কিন্তু চিকিৎসকরা আভ্যন্তরীণ সমস্যা দেখতে পারি না। and the totality of the outwardly cognizable symptoms pursuits by it in the organism and the representing the existing malady constitute a whole. They are one and the same. এখানে এই যে মেলাডি, রোগ বা অসুস্থতা, কনস্টিটিউট তার গঠন, কগনাইজেবল বোধগম্য বা উপলব্ধি করা যায় এমন কিছু বিষয়, অ্যানিমেটস যা প্রাণ সঞ্চার করে বা সজীব রাখে, ডিরেন্স বিকৃত বা বিশৃঙ্খল একটা অবস্থা, অ্যাফেকশন আক্রমণ বা প্রভাব। এইটা আমরা মোটামুটি বুঝি। এই যে সূত্রের বলছে আমাদের দেহের অভ্যন্তরে যেটাকে বলা হচ্ছে যে দ্যাট অ্যানিমেটস আওয়ার বডি ইন দ্য ইনভিজিবল ইন্টেরিয়র, এই যে যা অদৃশ্য, যা দেখা যায় ইনভিজিবল, কোথায়? দেহের অভ্যন্তরে, ইন্টেরিয়র, অভ্যন্তরে। জীবনী শক্তি অর্থাৎ আমাদের দেহের ভিতরে অদৃশ্যভাবে অবস্থানকারী, যা আমরা দেখতে পারি না, এমন ইনভিজিবল রোগাক্রান্ত জীবনী শক্তি। আমরা জীবনী শক্তি, যে জীবনী শক্তিটি বিশৃঙ্খল হয়ে গেছে বা অসুস্থ হয়ে গেছে, সেই জীবনী শক্তিকে আমরা ভিতরে অদৃশ্য, আমরা দেখতে পারি না, সেই জীবনী শক্তি এবং তার দ্বারা উৎপন্ন
বাহ্যিক লক্ষণ সমষ্টি যা বর্তমান রোগকে প্রকাশ করে, উভয়ে মিলে একটি পূর্ণাঙ্গ সত্তা গঠন করে। অর্থাৎ যা আমরা দেখি না সেইরূপ জীবনী শক্তি, রোগাক্রান্ত জীবনী শক্তি, আর বাইরে যেসব লক্ষণ সমষ্টি প্রকাশ করে, এই ভিতরের রোগাক্রান্ত জীবনী শক্তি এবং বাইরের প্রকাশিত লক্ষণ, এই উভয় অবস্থা, একটা ভিতরের যা আমরা দেখি না এরকম রোগাক্রান্ত জীবনী শক্তি এবং বাইরে প্রকাশিত লক্ষণ, এই উভয় মিলে একটি পূর্ণাঙ্গ সত্তা গঠন করে। অর্থাৎ আমাদেরকে উপলব্ধি করতে হবে ভিতরে যা আমরা দেখি না, ইনভিজিবল ইন্টেরিয়ার, যেটা অভ্যন্তরীণ সমস্যাটা, সেইটা আমাদের, আর একটা হচ্ছে বাইরে প্রকাশিত লক্ষণ, এই দুটি মিলে হলো একটা পূর্ণাঙ্গ সত্তা। রোগীর ক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ সত্তা গঠন করে। এই রোগাক্রান্ত ভিতরের ইন্টেরিয়ার যে ভাইটাল ফোর্সের যে অবস্থা, রোগাক্রান্ত অবস্থা, সেই রোগাক্রান্ত জীবনী শক্তি এবং বাহ্যিক যে লক্ষণ সমষ্টি, এরা এক। অর্থাৎ জীবনী শক্তির কান্না কোন জীবনী শক্তির? বিশৃঙ্খলিত জীবনী শক্তির বা রোগাক্রান্ত জীবনী শক্তির কান্না সে প্রকাশ করে বাইরের লক্ষণ দ্বারা, বাহ্যিক লক্ষণ দ্বারা, সেটা রোগীর অনুভবের দ্বারা, কিছু লক্ষণ বাইরে প্রকাশের দ্বারা। অর্থাৎ এক কথায় জীবনী শক্তির কান্না আমরা যাকে লক্ষণ বলি, যা লক্ষণ হিসেবে দেখি, সেটা আভ্যন্তরীণ, মানে যেটাকে রোগীর সেন্সেশন বলি, বা যেটা আমরা দৃশ্যমান দেখি বাইরে, ইনভিজিবল যেটা হয়, এই যে লক্ষণগুলো, এটা কিন্তু বিশৃঙ্খলিত জীবনী শক্তির কান্নার বহিঃপ্রকাশ। অর্থাৎ আমরা যে বাইরের লক্ষণটা দেখি, সেই লক্ষণ, বাইরের প্রকাশিত লক্ষণ আর জীবনী শক্তির বিশৃঙ্খল অবস্থা একই জিনিস, এক এবং অভিন্ন বলছে। এখানে বলা হচ্ছে they are one and the same। অর্থাৎ বিশৃঙ্খল যে অবস্থা, ভিতরে প্রকাশিত যে লক্ষণ বাইরে আমরা দেখতে পাচ্ছি, এটা জীবনী শক্তির কান্না। কোন জীবনী শক্তির? বিশৃঙ্খলিত জীবনী শক্তি অথবা অসুস্থ রোগাক্রান্ত জীবনী শক্তির কান্না। এই বাইরের লক্ষণ আর ভিতরে আভ্যন্তরীণ যেটা লক্ষণ সমষ্টি, বাইরের লক্ষণ সমষ্টি আর ভিতরের জীবনী শক্তির কান্না একই, কোনো অন্য কিছু না। এই কারণে আমাদের ভিতরেটা দেখা দরকার নাই। আমরা যদি বাইরেরটা ভালো বুঝতে পারি, রোগীর অনুভব, যাকে বলি সেন্সেশন, রোগীর ফিজিক্যাল সিমটম গুলো আমরা ভালো বুঝতে পারি এবং সে লক্ষণের মাধ্যমে রোগী প্রকাশ করে, তার বলার মাধ্যমে, তার অঙ্গভঙ্গির মাধ্যমে, এই বাইরের জিনিসটি আমরা যদি ভালো বুঝতে পারি, তাহলে প্রকৃতপক্ষে জীবনী শক্তির যে প্রকৃত কান্না, যে কারণে জীবনী শক্তি বিশৃঙ্খল হচ্ছিল, সেই কান্নাটিকে আমরা দূর করতে পারি। এই সূত্রের মূল কথা হচ্ছে রোগাক্রান্ত জীবনী শক্তি এবং বাহ্যিক যে বাইরের যে লক্ষণ আমরা দেখি, এগুলো এক এবং অভিন্ন। এর কারণ হচ্ছে বাইরের লক্ষণ যখন দূর হয়ে যায়, তখন জীবনী শক্তিও সুস্থ হয়ে যায়। এই সূত্রের মূল কথা আমরা অন্যভাবে একটু বলি, অদৃশ্য যে জীবনী শক্তি এবং তার দ্বারা শরীরের সৃষ্ট বাইরের লক্ষণ সমষ্টি আলাদা কিছু নাই, বরং এরা মূলত এক এবং অভিন্ন। এক কথায় বলি, রোগাক্রান্ত জীবনী শক্তি এবং তার দ্বারা উৎপন্ন শারীরিক যে লক্ষণ গুলো আসলে একই সত্তায় দুটি ভিন্ন রূপ। যখন তারা ভিতরে থাকে, আভ্যন্তরীণ অবস্থায় থাকে,
তখন সেটি জীবনী শক্তি বিশৃঙ্খলিত অবস্থায় থাকে। আর যখন বাইরে প্রকাশ পায় একই জিনিস, সেটি লক্ষণ আকারে প্রকাশিত হয়। আমরা আশা করি এই সূত্রটি বুঝতে পারছি। জীবনী শক্তি ভিতরের অবস্থা আর বাইরের প্রকাশিত লক্ষণ একই জিনিস, এক এবং অভিন্ন। তাহলে আমাদের কি দরকার? আমাদের দরকার রোগীর বাইরের বহিরাবরণটা ভালো বোঝা দরকার, রোগীর অনুভূতিটা, অর্থাৎ রোগী যা বলে এই যে সেন্সেশন, এটাও কিন্তু বাইরের কথা। অর্থাৎ জীবনী শক্তির কান্নাকে রোগী তার অভিব্যক্তি দিয়ে একজন চিকিৎসকের কাছে প্রকাশ করে। আমরা সেটা যদি বুঝতে পারি তাহলে এই বিষয়টি আমরা অবশ্যই বুঝতে পারবো যে বাইরের প্রকাশিত লক্ষণ দূর করতে পারলে জীবনী শক্তি দূর, মানে জীবনী শক্তির কান্নাটাও দূর হয়ে যায়, জীবন সুস্থ হয়ে যায়। অর্থাৎ রোগাক্রান্ত জীবনী শক্তি এবং তার দ্বারা উৎপন্ন যে শারীরিক লক্ষণগুলো আমার প্রকাশ দেখি যেগুলো, সেগুলো দুটি ভিন্ন রূপ মাত্র, একটা বাইরের রূপ আর একটা ভিতরে অসুস্থ রূপ, একই জিনিস। এই হলো মোট। আমরা 14 নম্বরে দেখলাম যে যা আমরা আরোগ্য করতে চাই কোনো না কোনো ভাবে লক্ষণ বা উপসর্গ দ্বারা সেটা চিকিৎসকের কাছে ধরা পড়ে বা প্রকাশ করে রোগী। আর 15 নম্বরে মূল কথা আমরা বুঝতে পারি যে রোগীর ভিতরের জীবনী শক্তির বিশৃঙ্খলা আর বাইরে প্রকাশিত লক্ষণ এক এবং অভিন্ন, এরা দুইটি রূপে অবস্থান করে। ভিতরে জীবনী শক্তির বিশৃঙ্খলা রূপে অবস্থান করে, বাইরে প্রকাশিত লক্ষণ হিসেবে অবস্থান করে। অর্থাৎ বাইরে লক্ষণ ভালো বুঝতে পারি আমরা, তাহলে ভিতরে আভ্যন্তরীণ সমস্যাটাকে আমরা বুঝতে পারি। এটা হলো এই 16 নম্বর সূত্রের প্রধান মূল কথা। 15 নম্বরে এবার আমরা 16 নম্বর দেখি। Our vital force as the spirit like dynamics cannot be attacked and affected by injuries, influences on the healthy organism caused by the external inimical forces that disturb the harmonious play of life otherwise than in a spirit like way. Otherwise than in a spirit like বলতে এখানে স্পিরিট লাইক ডাইনামিক বলছে, ডাইনামিক ওয়ে। এখন এখানে বলা হলো কি, আওয়ার ভাইটাল ফোর্স, আমাদের জীবনী শক্তি, অ্যাজ দ্য স্পিরিট লাইক ডাইনামিক্স। এই ডাইনামিক্স মানে কি? আধ্যাত্মিক আমরা বলি বা সূক্ষ্ম স্তরের বলি। ক্যান নট বি অ্যাটাকড অ্যান্ড অ্যাফেক্টেড বাই ইনজুরিস, মানে এই যে একটা ইনজুরিয়াস বলছে এটা ক্ষতিকরের দিক বা একটা হানিকরের দিক, এটা এরকম একটা বিষয়। আর ইনফ্লুয়েন্সেস বলছে এর প্রভাব সমূহ। ইনমিক্যালস বলছে এখানে শত্রু আবন্ন বা ক্ষতিকর দিক। হারমোনিয়াস বলছে সুশৃঙ্খল বা ছন্দবদ্ধ একটা অবস্থা। আর আমাদের সূত্রকে বাংলায় বলি, তাহলে বলতে পারি আমাদের জীবনী শক্তি একটি অদৃশ্য বা ডাইনামিক শক্তির মতো। আমরা জানি জীবনী শক্তি বসে আমরা দেখছি যে জীবনী শক্তি ধরা যায় না, ছোঁয়া যায় না, কিছুই করা যায় না, এর কোনো রূপ কিছুই নেই। তাহলে বাইরের কোনো ক্ষতিকারক শক্তি যা জীবনের স্বাভাবিক ছন্দ নষ্ট করে, এখানে বলছে হারমোনিয়াস, তা এই জীবন শক্তি কেবল অদৃশ্য বা গতিশীল উপায়েই আক্রমণ করে ও প্রভাবিত করতে পারে। ঠিক একইভাবে কেবল ঔষধের সূক্ষ্ম ডাইনামিক শক্তির মাধ্যমেই রোগ সমূহ দূর করা যায়। আমরা এই সূত্রের থেকে আমরা দেখতে পারি জীবনের শক্তি যেহেতু অদৃশ্য, ডাইনামিক ফোর্স, আমাদের ওষুধেরও ডাইনামিক ফোর্স থাকতে হবে, একটা অদৃশ্য শক্তি থাকতে হবে। কেবলমাত্র তাহলেই জীবনী শক্তির সঙ্গে রোগ, মানে এই যে ওষুধ শক্তি যদি সমান না হয় তাহলে রোগ দূর করা যাবে না। আমরা এই সূত্রকে অন্যভাবে বলি
শক্তির প্রভাবেই, জীবনী শক্তি যেমন অদৃশ্য বা ডাইনামিক শক্তির প্রভাবেই কেবল রোগাক্রান্ত হয়। জীবনী শক্তি যখন রোগাক্রান্ত হয়, যা জীবনী শক্তি রোগাক্রান্ত করে সেটিও ডাইনামিক। জীবনী শক্তি যেমন ডাইনামিক, তাকে যারা অসুস্থ করে সেই শক্তি, ডিজিজ ফোর্স যেটাকে আমরা বলি, সেটিও ডাইনামিক। ঠিক তেমনি আমাদের ঔষধেরও ডাইনামিক বা শক্তি থাকতে হবে। যদি সেটি না থাকে তাহলে আমরা এই যে প্রভাবটা, যে প্রভাব জীবনী শক্তি বিশৃঙ্খল করছে, অসুস্থ করছে, সেটাকে দূর করতে পারবো না এবং রোগকেও আগে করতে পারবো না। এই সূত্রের মূল কথা যদি আমরা বলি, এক কথায় যদি বলি, আমাদের জীবনী শক্তি যেমন অদৃশ্য বা সূক্ষ্ম, শক্তির প্রভাব দ্বারা অসুস্থ হয়, ঠিক ঔষধের সূক্ষ্ম বা ডাইনামিক শক্তির মাধ্যমেই তাকে পুনরায় সুস্থ করা সম্ভব। অর্থাৎ সূক্ষ্মের সঙ্গেই সূক্ষ্ম লড়াই করতে পারে। আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি বিষয়টা। ধরুন, আপনি একটা ছোট্ট জিনিস দেখবেন, আপনার কিন্তু চোখটা বন্ধ করে, এই চোখে যে ডায়াফ্রাম আছে আমাদের, সেখানে ছোট্ট করে, অর্থাৎ আলোটাকে খুব কম প্রতিফলিত করে সূক্ষ্ম জিনিস আপনাকে দেখতে হবে, চোখ প্রায় বন্ধের মতো অবস্থা করে। অর্থাৎ সূক্ষ্ম আলোর প্রতিফলন না হলে আপনি সূক্ষ্ম জিনিস দেখতে পারবেন না। আপনি খুব ছোট্ট একটা জিনিস দেখা যায় না, সেটা তুলতে চান, আপনাকে ওইরকম সূক্ষ্ম জিনিস লাগবে তুলতে। বাস্তব জীবন আমরা দেখি, একটা বড় জিনিসের সঙ্গে আপনি বড় জিনিস দিয়ে আঘাত করবেন, ছোট জিনিসকে আপনি আঘাত করবেন ছোট্ট জিনিস দিয়ে, বড় জিনিস আঘাত করলে সে আঘাত লাগবেই না। অর্থাৎ জীবনী শক্তি যে প্রভাব দ্বারা আক্রান্ত হয় সেটি ডাইনামিক। জীবনী শক্তি ডাইনামিক, তাকে অসুস্থ করে ডাইনামিক ফোর্স, যেটা আমরা বলি ডিজিজ ফোর্স, সেটিও ডাইনামিক। অতএব এই সুস্থ জীবনী শক্তিকে, সুস্থ ডাইনামিক জীবনী শক্তিকে অসুস্থ করে ডাইনামিক ডিজিজ ফোর্স। আর এই ডিজিজ ফোর্সকে বা রোগকে দূর করতে হলে অবশ্যই ওষুধও হতে হবে ডাইনামিক বা সূক্ষ্ম শক্তিকৃত স্তরের, না হলে আমরা রোগকে দূর করতে পারবো না এবং জীবনী শক্তিও সুস্থ হবে না। এই তিনটি জিনিসেই, জীবনী শক্তি, ভাইটাল ফোর্স, ডিজিজ ফোর্স এবং ঔষধ ফোর্স বা এই মেডিসিনাল বা রেমেডি, এই তিনটি জিনিসেই সমান্তরালভাবে একই শক্তি, একই ধরনের ডাইনামিক ফোর্সের অধিকারী না হলে একটি আরেকটি তাড়াতে পারে না। তাহলে আমরা এই সূত্রে বুঝতে পারলাম জীবনী শক্তি অদৃশ্য, সূক্ষ্ম, তাকে যারা অসুস্থ করে তারাও সূক্ষ্ম, আর এই অসুস্থ জীবনী শক্তিকে যে প্রভাব দ্বারা অসুস্থ করছে সেটিও সুস্থ, আর সেই প্রভাবকে দূর করতে হয় ওষুধটাও হতে হবে সূক্ষ্ম। এ হলো 16 নম্বরের মূল কথা। যেহেতু ডিজিজ ফোর্স ডাইনামিক, ওষুধ ফোর্সও ডাইনামিক হতে হবে, না হলে তাকে দূর করা যাবে না, ঠিক করা যাবে না। অর্থাৎ সূক্ষ্মের সঙ্গে সূক্ষ্ম লড়াই করতে পারে। 17 নম্বর এফএজ আমরা যাই। Now, as in the cure effected by the removal of the whole of the perceptible signs and symptoms of the disease, the internal alternation of the vital principles to which the disease is due, consequently the whole of the disease in that the same time removed. এখানে একটা কথা বলছে, নাও
as in the cure affected. Cure আমরা বুঝি আরোগ্য, affected মানে ইফেক্টেড, যেটা সাধিত হওয়া বা সম্পন্ন হওয়া, রিমুভাল অপারেশন মানে অপসারণ বা দূর করা, পারসেপ্টেবল যেটা আমরা ইন্দ্রিয় চোখের দ্বারা দেখতে পাই বা অনুভবযোগ্য, অর্থাৎ লক্ষণগুলো রোগী বা চিকিৎসক বুঝতে পারেন। প্রিন্সিপাল নীতি বা মূল শক্তি, আর কনসিকুয়েন্সটি ফলস্বরূপ বা অতএব। বিকৃতি ঘটেছিল, যে বিশৃঙ্খলা হয়েছিল, সেটিও একই সাথে দূর হয়ে যায়। আমাদের লক্ষ্য হওয়া উচিত, একমাত্র লক্ষ্য হওয়া উচিত রোগের বাহ্যিক লক্ষণগুলোকে সমূলে বিনাশ করা এবং রোগীকে আরোগ্য করা। এখানে বিষয়টি একেবারে পরিষ্কার। অর্থাৎ আমাদের সূত্রটা হচ্ছে, হ্যানিম্যান বলছে যে লক্ষণ দ্বারা আভ্যন্তরীণ বিকৃতি বোঝা যায়, জীবনী শক্তির বিকৃতি। লক্ষণ যে দূর হয়ে যায়, জীবনী শক্তির বিকৃতিও দূর হয়ে যায়। ঔষধ প্রয়োগের পরে লক্ষণ দূর হয়ে গেছে, অতএব আভ্যন্তরীণ সমস্যাও দূর হয়ে গেছে। অনেক রোগীরাই আমাদের কাছে অভিযোগ করেন, স্যার এখন তো আর পেটের ব্যথা হয়তো আগে খুব ভাবে, তখন তো পাথর ছিল, সেটা আল্ট্রাসাউন্ড করবো নাকি? আমরা বলি 7 মাস যাক, তারপরে করেন। 7-8 মাস পরে আল্ট্রাসাউন্ড করেন, রোগী অনেক ক্ষেত্রে স্টোন থাকে না, অনেক ক্ষেত্রে আকার ছোট হয়ে যায়, তখন বলে স্যার ধরা তো পড়লো না, স্যার একটু ভালো করে টেস্ট করি। তখন যায় একটু মেডিনো বা পপুলার টেস্ট করে, না স্যার নাই। এইভাবে আমরা 2টা আলোচনা করে রোগী ছেড়ে দেই, বিশেষ করে এই স্টোনের। অর্থাৎ বাইরের লক্ষণ ছিল পেট ব্যথা, অ্যাসিডিটি, নানাবিধ সমস্যা, বুক পিঠ ভেঙে নিয়ে যেত, জ্বর আসতো। যখন বাইরের লক্ষণ চলে গেছে, ভিতরে তার ছিল স্টোন সমস্যা ছিল, গল স্টোনের সমস্যা ছিল, সেটি হয়ে গেছে। অর্থাৎ ভিতরে জীবনী শক্তি অসুস্থ হওয়ার ফলেই সে বাইরের লক্ষণ প্রকাশ করছিল। বাইরের লক্ষণ প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে তার আভ্যন্তরীণ যে সমস্যা তৈরি হয়েছিল, সেটাও দূর হয়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে জীবনী শক্তি যখন সুস্থ হয়ে গেছে, তার সমস্যা দূর হয়ে গেছে। এই সূত্রের মূল কথা হচ্ছে, আমরা প্রকাশিত লক্ষণ এবং উপসর্গ যখন দূর করে বা রোগ নিরাময় হয়, আমরা এ দ্বারা বুঝতে পারি যে ভিতরের জীবনী শক্তিও সুস্থ হয়ে গেছে এবং তার সবকিছু দূর হয়ে গেছে। তার ভিতরে আভ্যন্তরীণ সমস্যা সমাধান হয়েছে বিধায় বাইরের লক্ষণ দূর হয়েছে, অথবা বাইরের লক্ষণ ভালো হয়ে সরে গেছে বিধায় আভ্যন্তরীণ সমস্যাও দূর হয়ে গেছে, অর্থাৎ জীবনী শক্তি সুস্থ হয়ে গেছে। এই সূত্রের মূল কথা আমরা যে বলি, আর অন্যভাবে যে বলি, আমরা একজন রোগীর জন্য বা রোগের জন্য বাইরের দৃশ্যমান সমস্ত লক্ষণ যখন আমরা দূর করতে পারি, ঠিক তখনই জীবনী শক্তি অসুস্থ হয়েছিল, সেই জীবনী শক্তির বিশৃঙ্খলিত অবস্থাটিও দূর হয়ে যায়। আর এ কারণেই জীবনী যখন সুস্থ হয়, ঠিক এই কারণেই রোগীও সম্পূর্ণ আরোগ্য লাভ করে। আমাদের এক কথায় বলি সূত্রটিকে, রোগের সমস্ত দৃশ্যমান লক্ষণগুলোকে আমরা দূর করতে পারি, তাহলে জীবনী শক্তিকে আমরা সুস্থ করতে পারি। আর জীবনী শক্তি সুস্থ হওয়া মানেই প্রকৃত আরোগ্য হওয়া। অর্থাৎ লক্ষণ চলে গেছে মানে জীবনী শক্তি সুস্থ হয়ে গেছে। এবং যদি প্রকৃত লক্ষণ সবগুলো যায়, যদি এরকম হয় যে আংশিক লক্ষণ দূর হয়ে গেছে, তাহলে আপনি লক্ষণ বলতে আমরা এখানে বুঝাবো ফিজিক্যাল এবং মেন্টাল, অর্থাৎ তার অনুভব, তার কষ্ট এবং বাহ্যিক সমস্যাগুলো সব দূর হবে। ঠিক, অর্থাৎ
বাহ্যিক লক্ষণ যদি দূর হয়ে যায় তাহলে আভ্যন্তরীণ বিকৃতির আর কিছুই অবশিষ্ট থাকতে পারে না। আমরা আজকে এই 4টি সূত্র নিয়ে কথা বললাম। এখন আমরা আবার দেখি, আমরা 14 নম্বরে বলছিলাম যা আমরা আরম্ভ করতে চাই এরকম প্রত্যেকটি রোগের ক্ষেত্রে কোনো না কোনো শারীরিক মানসিক কোনো না কোনো লক্ষণ দ্বারাই জীবনী শক্তির বিশৃঙ্খলিত অবস্থাটা প্রকাশ করে। 15 নম্বরে আমরা দেখলাম জীবনী শক্তির আভ্যন্তরীণ বিশৃঙ্খলার বাইরের লক্ষণ এক এবং অভিন্ন। যখন বাইরের লক্ষণ দূর হয়ে যায় তখন জীবনী শক্তি সুস্থ হয়। 15 নম্বর সূত্রে দেখলাম আমরা জীবনী শক্তি যেমন অদৃশ্য, ঔষধ শক্তিও তেমন অদৃশ্য না হলে, অর্থাৎ জীবনী শক্তি অসুস্থ করে যারা রোগ শক্তি, এরা ডাইনামিক পাওয়ারের, ওষুধও ডাইনামিক পাওয়ারের না হলে আমরা রোগীকে সুস্থ করতে পারি না। এই কারণে জীবনী শক্তি সূক্ষ্ম, আমাদের ওষুধও আমাদের মৌলিক রীতিতে ঔষধ সূক্ষ্ম মাত্রা ঔষধ প্রয়োগ, এই 7টা মৌলিক রীতির একটা নীতি হচ্ছে সূক্ষ্ম জীবনী শক্তি তত্ত্ব একটা, আর সূক্ষ্ম মাত্রায় ওষুধ প্রয়োগ আর একটা মৌলিক নীতি। তাহলে 17 নম্বরে দেখলাম লক্ষণ দূর হওয়া মানে জীবনী শক্তির সুস্থ হওয়া এবং প্রকৃত আরোগ্য দেওয়া বা পাওয়া। লক্ষণ দূর হয়ে গেলে আভ্যন্তরীণ আর কোনো বিকৃতি থাকতে পারে না, জীবনী শক্তির আর কোনো বিকৃতি থাকতে পারে না। আমাদেরকে আংশিক লক্ষণ দূর হয়েছে তাহলে সেটা হবে না। অর্থাৎ রোগীর লক্ষণ দূর হওয়া মানে কি, রোগীর পূর্বের অবস্থায় এই সেই 1 নম্বর সূত্রে যেমন সে আগে ছিল, অর্থাৎ তার সকল ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল একটা হারমোনিয়াস কন্ডিশনে আসতে হবে, একটা সরল ছন্দে যা তার পূর্বের অবস্থায় ছিল। এই হলো আজকের 4টি সূত্রের কথাবার্তা। আমরা 9 থেকে 17 একটু সংক্ষেপে এক কথায় দেখি। 9 নম্বরে আমরা আলোচনা করেছিলাম